মানে ভাবতেই অবাক লাগে, আমার ভাবতেই অবাক লাগে যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে তোষারের ম্যাথ এক্সাম। ম্যাথ আমি ওকে পড়াই না, কারণ ম্যাথ অনেক ট্রিকি। একটু যদি এদিক থেকে সেদিক হয়ে যায় পুরো ম্যাথ ভুল হয়ে যাবে, এজন্য ওইটা পড়ানোর রিস্ক আমি নেই না। ম্যাথ ওর বাবা পড়ায়, তো ওর বাবাই পড়াচ্ছে, রিভিশন দিচ্ছে আর কি। শেষ হয়ে গেছে আগেই, এখন একটু জাস্ট এক্সামের আগে একটু রিভিশন। আর আমি যাচ্ছি নিচে রাশেদা ভাবির সাথে একটু দেখা করব। ভাবি সাথে একটু বসে গল্প করব, এই আর কি। ভাবলাম যে যাই একটু নিচ থেকে ঘুরে আসি, সারাদিন তো বাসায় ছিলাম, এটাই আর কি। ঠিক আছে, আর নিচে একটা পার্সেল আছে, ওইটাও নিব। সব কিছু মিলাইয়ে বের হইলাম আর কি। সারাদিনে বৃষ্টি আসে নাই। আমার ভাবি আছে গরুর মাংস নামায় রাখছে, সারাদিনে খিচুড়ি রান্না করবে, সকাল থেকে কাক ফাটা রোদ। তো ভাবি আজকে হইলো বিরিয়ানি রান্না করছে, তো শান্তা বিবের জন্য বিরিয়ানি দিল। তো নিচে রেখে আমরা এই যে আমাদের নিচে যে ইয়ে আছে লন্ড্রিতে বসে আমরা গল্প করতেছি। হ্যাঁ ওকে দেন, ওকে দেন, এখন ফাইলে যান। আর বাহিরে আবার শুরু হইলো ঝুম বৃষ্টি। বিকালে তো হয়েছে, বিকালের বৃষ্টি তো। হ্যাঁ এই যে, না না এটা না, দেখুন। ভাবি আর আমি একটা কাজ নিচ থেকে চলে আসলাম, ভাবি আর আমি তো বসে বসে গল্প করতেছিলাম। তারপর দুইজন দুইটা আইসক্রিম খাইলাম। তারপরে ভাবি আবার তোষান তাবিবের জন্য বিরিয়ানি দিছে, ভাবি বিরিয়ানি রান্না করছিল। ভাবি সকালে গরুর মাংস ভিজাইছে, ভাবছে যে আজকে সকাল থেকে বৃষ্টি হবে, ভাবি খিচুড়ি রান্না করবে। আর সকাল থেকে আছে কাক ফাটা রোদ। আজকে সকালবেলা আমার একটা মানে খুব আহামরি কিছু না, বাট দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। আমার বেডরুমের একদম নতুনই ধরতে গেলে বিছানা চাদরটা আমি হলো ওয়াশিং মেশিনে ধুইলাম। ধোয়ার পরে আমি বাহিরে এই যে যেখানে যে ইয়েটা রেলিংটা আর কি, রেলিংয়ে বিছানা চাদরটা মেলে দিছি। এখন চাদরের ভিতরে যে বালিশের কাভার একটা আটকায় ছিল, ওটা না আমি খেয়ালও করি নাই। চাদর মেলে দেওয়ার পরে আমার মাথায়ও নাই। তো চাদরটার সাথে বালিশের কাভারটা কোথায় পড়ে গেছে, ভিতরে ছিল, আমি চাদরটা ওই সাইডে মেলে দিছি, নিচে পড়ে গেছে। আর তো হঠাৎ যখন চাদরটা তুলতে গেছি, তখন মনে হলো কি ব্যাপার, বালিশের কাপড় একটা শুকার দিচ্ছি, আর একটা কই। ভাবলাম যে আচ্ছা আর একটা মনে হয় যেখানে কাপড় রাখি, ধুইতে হবে যে কাপড় যেখানে রাখি সেখানে হয়তো আছে, তাহলে ওখান থেকে দেখি। গিয়ে দেখি ওইখানেও নাই। ওয়াশিং মেশিনের ভিতরে দেখলাম ওইখানেও নাই। তারপরে তাড়াতাড়ি করে যে একটা ছিল ওইটা নিয়ে নিচে গেলাম, গিয়ে গার্ডদেরকে জিজ্ঞেস করলাম। ওরা বললো যে না কই, আমরা তো খেয়াল করি নাই, হয়তো কোনো তালায় গিয়ে আটকাই গেছে হবে আর কি। যাই হোক, মনটা খারাপ ছিল, কারণ একদমই ধরতে গেলে নতুন বিছানা চাদর, আমার বেডরুমের বিছানার, আমার বেড তো কিং সাইজের, আমার বেডে বড় চাদর দরকার হয় আর কি। কি আর করার, কপাল খারাপ হইলে যা হয়, পড়ে গেছে। মনটা একটু খারাপ হয়েছে। তারপর আবার চিন্তা করলাম ধরু যাক, যা গেছে গেছে, ওইটা আমার নসিবে এতদিন পর্যন্তই ছিল, এরপর পর্যন্ত আমার নসিবের নাই, এই জন্য চলে গেছে। তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আমার স্টকে আপাতত কিছু হিজাব আছে, যেগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন। যদি আপনারা জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সব পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে এখনই অর্ডার কনফার্ম করে রাখতে পারবেন আর কি। অর্ডার যদি আমি এখনও ওপেন করি নাই, ইনশাল্লাহ জুনের প্রথম সপ্তাহে নাহলে দ্বিতীয় সপ্তাহ থেকে অর্ডার ইনশাল্লাহ ওপেন করে ফেলবো। তারপরেও যে অনেক আপুরা আছেন না হিজাবের জন্য নক করেন, তো আমি ওনাদেরকে বলি যে আপু এখন না পরে, এখন না পরে। তো এই যে এই হিজাবগুলো আছে আমার কাছে আপাতত স্টকে, তো আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারবেন। আমি হিজাবটা একটু পরে দেখাই। এই কাপড়গুলো খুব সুন্দর আর কি আসলে। বাহ, কালারটা তো বেশ সুন্দর। এই কালারটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে এরকম আর কি, এরকম এই যে এই জায়গাটা এমন, এই যে এরকম আর কি, এই যে এতটুকু কাভার করবে, এতটুকু পর্যন্ত কাভার করবে। খুবই সুন্দর হিজাবের কালারটা, আমার তো খুবই ভালো লাগছে। আর নিচের লেন্থটাও বেশ বড়। এই যে দেখেন নিচের লেন্থটা একদম পেট পর্যন্ত কাভার করবে নিচের লেন্থ। তো এই একটা, সবগুলো কি পরে দেখাবো, মানে এইটার মধ্যেই বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা কালার, হ্যাঁ এটার একটা কালার এক আপু অলরেডি নিয়েছেন, এই কালারটা। আর একটা ব্রিক কালার এক আপু অলরেডি নিয়েছেন। এই যে একটা কালার দেখেন, এটা হলো পার্পেল। বাট এই হিজাবগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আপনি হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবেন না। এই একটা কালার, তারপর এগুলো আমার কাছে স্টকে আছে আর কি। এই যে একটা কালার, এই যে ব্রিক কালার, ব্রিক কালারটা পরলে খুব এলিগেন্ট লাগে দেখতে, ব্রিক কালার। তারপরে আর একটা আছে হলো নেভি ব্লু কালার, এই যে নেভি ব্লু কালার। ভাবলাম আমি আপনাদেরকে কালারগুলো দেখাই, কেউ অর্ডার করলে আমাকে পার্সোনালি নক করে অর্ডার করতে পারেন। এই যে এটা কালার। তো পার্সোনালি নক করার জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার। আমি আমার নাম্বারটা আপনাদেরকে বলে দিই।
প্লাস অবশ্যই প্লাস দিবেন হোয়াটসঅ্যাপে গিয়ে +601123158964 +601123158964 হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর দেখবেন প্রোফাইলে তাবিব তোষানের ছবি দেওয়া আছে। তো এই হিজাবগুলো তো গেল, এটা আমার আপাতত 4টার মধ্যে স্টকে আছে। পরে আমি এগুলো পাবো কিনা বলতে পারতেছি না। আসলে হিজাব নর্মালি থাকে না, দেখা যায় যে এক সময় এক রকম আসে আর কি। তো আর এই হিজাবগুলো, যারা এই হিজাবগুলো চাচ্ছিলেন, এই যে এই টাইপের হিজাব যেগুলো আমি সব সময় পরি আর কি, আমি যেগুলো সব সময় পরি সেই ম্যাটেরিয়ালেরই জাস্ট শুধু একটু, আমি এটা একটু পরে দেখাই না, এটার একটা পরে দেখাই আমি। এই যে একটা পরে দেখাইলাম আপনাদেরকে, এই যে এরকমই দেখেন, কাছ থেকে দেখলে ম্যাটেরিয়ালটা বুঝতে পারবেন। এই যে ম্যাটেরিয়ালটা, তো এটা হলো, এটার মধ্যে 3টা কালার আমার কাছে এখন আপাতত স্টকে আছে। এটা একটা কালার, তারপরে এই যে একটা গ্রিন কালার, এই যে একটা গ্রিন কালার, এই যে গ্রিনটা হলো সেম টু সেম আমি যেগুলো পরি, একদম সেম যে ডিজাইন আমি সবসময় যেগুলো পরি সেটার এই গ্রিন কালার একটা স্টকে আছে। এইগুলো আর পাবেন না আপনারা, এই কালার মানে এই ডিজাইনটা আপনারা আর পাবেন না, এটা একদম টোটালি স্টক আউট হয়ে গেছে, টোটালি স্টক আউট। আর এটা একটা, আর এটার মধ্যে এই যে একটা কালার, এই কালারটাও খুব সুন্দর, খুবই সুন্দর, এই কালারটাও বেশ সুন্দর। এই যে এইটা আর এইটার ডিজাইন সেম, এইটা আর এটার মধ্যে সেম ম্যাটেরিয়াল, ডিজাইন হলো এটার সামনে দিয়ে একটা এরকম ফাড়ার মতো আছে, বাট ফাড়াটা সেলাই করা নর্মালি হিজাব যেরকম হয়ে থাকে। আর এটার হলো, এটার সামনে কোনো ফাড়া নাই, এটা একদম সামনে পুরা প্লেন। এটাই এইগুলো এই ম্যাটেরিয়ালের আছে 3টা আমার কাছে স্টকে আপাতত, এগুলো আর স্টক হবে না, এটা আমি আপনাদেরকে বলতে পারি যে এগুলো আর স্টকে আসবে না। আর ওগুলো আছে 4টা, তো আপনাদেরকে দেখাই দিলাম, নাম্বারও শেয়ার করে দিলাম, কারো লাগলে আপনারা আমাকে নক দিতে পারেন। তো এখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আজকে ভাবির ভিডিও দেখছিলাম, তো গত বছর আম্মু মারা যাওয়ার পরে আমি যখন দেশে যাই তখন লিচুর সময় ছিল আর কি। তো আমার ভাবি যে বাগানটাতে গিয়েছিল আজকে, আমাদের লিচু বাগান, এটা হলো একদম আমার আম্মু যেখানে শুয়ে আছে তার পাশেই হলো লিচু বাগানটা। তো ওই জায়গাটায় দেখলাম যে অনেক মানে আগাছা হয়ে গেছে। আসলে মানুষ যাওয়া না হলে, খোঁজ খবর না করলে আশেপাশে যারা থাকেন তারা কিন্তু জায়গা জমির উপরে অনেক অত্যাচার করে। যেমন আম্মুকে দেখতাম, আম্মু হলো প্রায় 2-3 দিন পর পরে বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে যেত, যে কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আমাদের লিচু বাগান দেখতো, আমাদের আম বাগান দেখতো। কেউ কোনো কিছু করলে তাকে ডাক দিয়ে বলতো যে তোমার গরুটা বা তোমার ছাগলটা বেঁধে রাখবা, এগুলা করতো। আম্মুকে দেখতাম, তখন আমি বলতাম যে আম্মু কি দরকার 2 দিন পর পরে কষ্ট করে করে হেঁটে হেঁটে যাও আবার আসো। আম্মু বলে শুনো, এগুলো করতে তো অনেক কষ্ট হয়েছে, এই সম্পত্তিগুলো করতে অনেক কষ্ট হয়েছে, তো এগুলো যদি দেখে না রাখি তাহলে তো এগুলা এরকম থাকবে না। তো সেটাই আসলে ভাবিও বলতেছিল যে আশেপাশের মানুষজন এইটা ভেঙে ফেলছে, ওইটা ভেঙে ফেলছে। তো আমি তাই বললাম যে আসলে ভাবি, যখন জিনিসের প্রতি মানুষ খোঁজ খবর না নেয়, তখন অন্যরা যারা থাকে তারা ওইটাকে মানে ভাবে যে ওরে কেউ তো খোঁজ খবর নেয় না, আমরা যা খুশি তাই করি, এরকম আর কি। যাই হোক, তারপরও আসলে আমার ভাইয়ারও বুঝে উঠতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ বাবা মা যা রেখে গেছেন সেটা তো আমার ভাইয়াকেই দিন শেষে দেখাশোনা করতে হবে, তো ভাইয়ারও বুঝে উঠতে সময় লাগবে। আম্মু তো গেল 1.5 বছর হলো, গত বছর তো ভাইয়া কিছুই করতে পারেনি, কিছুই না, আম্মু চলে গেছে ওই সময়। গত বছর তো ভাইয়া কিছুই করতে পারেনি, কারণ আম্মু চলে গেছে ওই সময়, তো আসলে কিছু করার মেন্টালিটি ভাইয়ার ছিল না। তারপরও যতটুকু করেছে, জিনিসপত্র ঠিকঠাক করে রাখা, যা করা করেছে। কিন্তু এই বছর থেকে ভাইয়াও বেশ অনেকটাই অ্যাক্টিভ হয়েছে। আসলে যখন মায়ের হাতের বা এই যে লিচু বাগানটা আমার ভাবি গেছিল, এটা আব্বু বেঁচে থাকাকালীন লাগানো আর কি। আব্বু তো এটা লিচু খেয়ে যেতে পারেনি। আম্মু মানে কি যে যত্ন করতো। আমার তো আসলে মেয়ে হিসাবে ভাগ্য হয় না আসলে বাবা মায়ের এই লিচু আম কাঁঠালের সময় দেশে গিয়ে থাকা খাওয়া। আম্মু খুব আফসোস করতো যখন আমি এখানে, আমার লিচু খুব পছন্দ, আমি লিচু খুবই পছন্দ করি।
আমার আম পছন্দ, বাট লিচুটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি এক বসায় 50-60টা লিচু খেয়ে ফেলতে পারবো, এরকম লিচু পছন্দ আমার। গতবার যখন ছিলাম আম্মু মারা যাওয়ার পরে, তো আমি মে মাসেই গিয়েছিলাম, ভাইয়া প্রচুর লিচু এদিক থেকে ওদিক থেকে আমাদের বাগান থেকে এদিক থেকে ওদিক থেকে নিয়ে এসে খাওয়াইছে। তো আম্মু আফসোস করতো আর কি, যে তুই এত দূরে থাকিস আর তুই ওইখানে কি পাস কি না পাস। আমাদের এখানেও লিচু পাওয়া যায়, বাট দেশের মতো তো আর টেস্ট হয় না। তা আমি বলতাম যে না আম্মু লিচু পাই, আমি খাই, আমি লিচু খাই আম্মু, আমি পাই। তো আসলে যখন দেখছেন, এই যে আমি কিন্তু মানে সত্যি কথা, আমি চোখের পানি ফেলতে চাই না, এই যে কথাগুলো বলতে গেছি না, বলতে গিয়ে যে দেখেন ইমোশনাল হয়ে গেছি। ভাবিকে যখন দেখতেছিলাম যে একদম দেওয়ালের পাশেই হলো আম্মুর কবরটা, যে দেওয়ালের সামনে দিয়ে ভাবি যাচ্ছিল, ওই দেওয়ালের সাথে লাগানোই ভাবি আম্মুর কবরও জিয়ারত করে আসছে, আম্মুর সাথে দেখা করে আসছে। তো ওই দেওয়ালের সাথে লাগানোই হলো আম্মুর কবরটা। আমি দেওয়ালের কাছে দাঁড়ায় আম্মুর সাথে কথা বলি বা আম্মুকে দেখি আর কি। আম্মু জোরে যাওয়ার পরে তো 2বার গেলাম, ওই 2বারই দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায় আম্মুকে দেখতাম, আম্মুর সাথে কথা বলতাম। মনে হইতো যে না আম্মু তো এখানেই আছে, যা যা বলার ওদিক থেকে কোনো উত্তর আসতো না, আমারটা আমি বলতাম আর কি। তো সেটাই বলতেছিলাম যে আসলে মাঝে মধ্যে কষ্ট লাগে, বেশি কষ্ট লাগে যে দেশে থাকলে হয়তো বা আম্মু যখন বেঁচে ছিল তখন ওই টাইমগুলোতে যেতে পারতাম। আম্মু বলতো যে তোর আসলে বাবা মার মানে এইসব ফল লিচু খাওয়ার মনে হয় ভাগ্যই নাই। আমি বলতাম না মা, আমি তো এখানে খাই, আমি তো এখানে আলহামদুলিল্লাহ যতটুকুই পাই খাই। বলে হ্যাঁ ওইখানে তো খাও, দেশেরগুলো তো আর খাইতে পারো না। তো রিজিক হয় না, খাইতে পারি না। তো যাই হোক, আজকে ভাবি বলতেছিল সকালে যখন ফোন দিল, বলতেছিল যে আম্মু যে আমাদের যে কলটা ছিল, কলের ওই জায়গাটা, যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমাদের কলের পারে কিন্তু আগে রুম ছিল না, ওইটা পরে রুম আকারে করার কথা ছিল। তো ওই জায়গায় ভাবি সব পরিষ্কার করতেছিল, তা আমাকে বলতেছিল দেখ মা ছোট ছোট কি কি সব জিনিস রেখে দিছে, এরকমই করতো, যেটা দরকার না ওইটাও রেখে দিত। তো আমার আরও বেশি কষ্ট লাগে কি জানেন, আমি মাত্র আম্মুকে গিজারটা লাগাই দিছিলাম। হ্যাঁ, তার আগে গিজার ছিল, ভাইয়া তার আগে গিজার লাগাইছে, ওই যে আমাদের কমন যে বাথরুমটা, কিন্তু আমি নতুন যে বাথরুমটা কমপ্লিট করলো মাত্র আমি তখন গিজারটা লাগাই দিয়ে আসলাম। তার 1 মাসের মাথায় আম্মু চলে গেল। গিজারে গোসলও করে নাই আম্মু, গরম পানি দিয়ে তো গোসল করতে পছন্দ করতো না। আমি জিজ্ঞেস করতাম লাগাই দিয়ে আসার পর যে আম্মু গোসল করো, আরে দূরও ভাল লাগে না গরম পানি, আমার এই কলের পানিই গরম, ওই তাবিয়া ওরা গোসল করে, ওতেই আমার চলবে। তো সেটাই আসলে আমার মানে ভাবতেই অবাক লাগে যে আমাদের মাথার উপরে বাবা মার ছায়াটা নাই। এটা আমি যখন চিন্তা করি, গতকালকে মাদার্স ডে গেছে, দেখছেন তোষান তাবিব আমাকে উইশ করছে, আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে উইশ করছি। তো আমার শাশুড়ি বলতেছিল মা মাদার্স ডে কি জিনিস আমি তো আগে কখনো বুঝতামই না, তোমার বিয়ের পরে প্রথম মাদার্স ডেতে তুমি আমার জন্য চকলেট নিয়ে আসছিলা, মনে আছে মা? আমি বললাম হ্যাঁ মা আমার মনে আছে। আমরা তো তখন বনশ্রীতে থাকতাম, তার পাশে স্বপ্ন ছিল, স্বপ্ন থেকে আমি এত বড় একটা ডেয়ারি মিল্ক নিয়ে আসছিলাম। ওই সময় ওই ডেয়ারি মিল্কটার দাম ছিল 500 টাকা, 2013 সালে। এনে মাকে বলছিলাম মা হ্যাপি মাদার্স ডে। ওই সময়ই বুঝছি যে মাদার্স ডে, এছাড়া কখনো বুঝি নাই। তারপরে আমি প্রত্যেক মাদার্স ডেতে আমার শাশুড়িকে আমার আম্মুকে উইশ করি। আমার আম্মুকে উইশ করলে বলতো ধুরু বাবা এত সব উচ্চারণও করতে পারি না, কিছুই পারি না, যাই হোক যাই ডেই হোক আমি মাই থাকবো। তো এরকম বলতো আর কি। যাই হোক, বাবা মায়ের ভাগ্য বা বাবা মায়ের কোনো মানে অনেক কিছু থাকে না যে আচ্ছা মানে কি বলবো আমি জানি না, আমার কথা জোড়ায় যাচ্ছে। ওই যে বাবা মাকে অনেক বছর ধরে পাওয়ার যে ভাগ্যটা, সেই ভাগ্যটা আমাদের 2 ভাই বোনের নাই আসলে। আমরা এতটুকু পর্যন্তই আমাদের জীবনে আমাদের বাবা মায়ের পথ চলা আমাদের সাথে এতটুকুই ছিল, তারপরে আল্লাহর হুকুম হয়েছেন চলে গেছেন। আচ্ছা, অনেকে আমার শ্বশুরের কথা জিজ্ঞেস করেছেন। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর এখন ভালো আছেন। আব্বার সব টেস্ট করা হয়েছে, এন্ডোস্কোপি করা হয়েছে। আব্বা খুব গ্যাসের সমস্যা ফিল করতেছিল, আল্লাহর রহমতে কোনো কিছু ধরা পড়েনি। আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর বাবা মায়ের জিনিসের
যে একটা অন্যরকম ভালোবাসায় যে বাবার হাতের লাগানো গাছের জিনিস, মায়ের হাতের লাগানো গাছের জিনিস, এগুলার যে অন্যরকম একটা জিনিস, এই জিনিসের ভাগ্যটা মনে হয় আমার নাই। হ্যাঁ, আল্লাহ আমাকে বিদেশে রেখেছে ঠিক আছে, কিন্তু এই যে এইসব সিজনগুলোতে বাবার বাড়িতে যাওয়া, সবার সাথে মজা করে জিনিসগুলো এনজয় করা, এই ভাগ্যটা আল্লাহ মনে হয় আমার ভাগ্যে লিখে রাখে নাই। বিগত 10 বছরে, গত বছরই আম্মু মারা যাওয়ার পরে তাই আমি যেতে পেরেছিলাম, আম্মু চলে যাওয়ার পরে আমি যেতে পেরেছিলাম, কিন্তু আম্মু তো দেখতে পারেনি তার মেয়ে গাছ থেকে পেরে এটা খাচ্ছে ওইটা খাচ্ছে, এটা তো আর সে দেখতে পারেনি। তো আসলেই নাই, সবার ভাগ্যে সব কিছু থাকে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।